আজকে আমরা রিভিউ করব Realme তরফ থেকে Realme সরি এটা রেডমির ফোন। আজকে আমরা Redmi 9 পাওয়ারের রিভিউ করব এবং এটা ঠিক একই রকমভাবে সানরাইজ ডিজাইন মানে সূর্যোদয় হচ্ছে এরকম ডিজাইন যেটা আমরা দেখেছি রিয়েলমির একাধিক ফোনে। রেডমি সেটাকে কপি করে দিল এবং এখান থেকেই সমস্যাটা শুরু হলো। রেডমি ছিল, তারা রিয়েলমিকে দেখে রিয়েলমি হওয়ার চেষ্টা করছে, অথচ তারা রিয়েলমির সমালোচনা করছে যে রিয়েলমি নাকি কপি করে। এখানে গিয়ে গোটা ব্যাপারটা কেমন ঘেঁটে যাচ্ছে। তাই আমার মনে হয় এই ফোনটা একটা কনফিউজিং ফোন। এই ফোনটা সত্যি অনেক কিছু গন্ডগোল পাকিয়ে দিয়েছে। এই ফোনটা শেষ অবধি একটা কমপ্লিট ফোন হয়ে উঠতে পারেনি। কেন বলছি, আজকের ভিডিওতে সব কিছু বলবো। ভিডিওটা শেষ অবধি দেখবেন। ভালো লাগলে শেষে একটা লাইক করে দেবেন। আপনার লাইক এই ভিডিওটাকে আরও 10 জনের কাছে পৌঁছে দেবে। আসলে Redmi 9 পাওয়ার এই ফোনটা রেডমির তরফ থেকে লঞ্চ করার কোনো প্রয়োজনই ছিল না। অলরেডি Redmi 9 প্রাইম বা Redmi 9 এই ফোনটা মার্কেটে রয়েছে, যথেষ্ট ভালো ফোন। এবং তার থেকে যদি বাজেট একটু বাড়াতে চান, Redmi Note 9 সেই ফোনটা মার্কেটে রয়েছে, সেটাও যথেষ্ট ভালো ফোন। এর মাঝামাঝি বাজেটে আপনি যদি কোনো ফোন খুঁজতে চান, তাহলে রেডমির ফোনই রিব্র্যান্ডেড হয়ে পোকো M2, পোকো M2 Pro এইসব নামে রয়েছে। এছাড়াও ইতিমধ্যে পোকো M3 আসতে চলেছে। তাহলে হঠাৎ Redmi 9 পাওয়ার কেন? তার একটাই কারণ, চায়নাতে এতদিন Redmi Note 9 সিরিজের কোনো ফোন লঞ্চ হয়নি। তো সেখানে একটা ফোন লঞ্চ করলো যেটা রিয়েলমির মতো দেখতে, এবং শাওমি ভাবলো এই ফোনটা কেন গ্লোবালি আমরা লঞ্চ করবো না, সেখানেও করি আরও কিছু টাকা পয়সা আসবে। তো তার জন্য এই ফোনটা লঞ্চ করা, এটা গ্রাহকের জন্য নয়, এটা কোম্পানির ব্যবসার জন্য আরেকটা ফোন লঞ্চ করা হলো, জাস্ট ব্যবসার জন্য। এই ফোনটা বিল্ড কোয়ালিটি বেশ ভালো লেগেছে আমার, কপি করলেও দেখতেও বেশ ভালো ফোনটা। এই ফোনটার নিচে যে ব্র্যান্ডিংটা আছে, রেডমি ব্র্যান্ডিং বড় বড় করে লেখা, ওটা অনেকের হয়তো অপছন্দ হবে, আমার কিন্তু ভালোই লেগেছে। এবং এখানে ব্যাক সাইডে যে ম্যাট ফিনিশটা আছে, একটা টেক্সচার আছে, সেটা এই ফোনটাকে একটা প্রিমিয়াম লুক দিয়েছে। এবং যেরকম রিয়েলমির ফোনের ক্ষেত্রে বলেছিলাম, Realme 5i দেখতে বেশ ভালো ফোন, তো এই ফোনটাও দেখতে বেশ ভালো ফোন, কম দামে। এটা 4GB 64GB বেস ভেরিয়েন্ট, ইন্ডিয়াতে 11,000 রুপিতে লঞ্চ হয়েছে। পরের ভেরিয়েন্ট যেটা 128GB, সেটা 12,000 রুপিতে লঞ্চ হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশে এই ফোনটা আসবে যে শোনা যাচ্ছে, একটা গুজব শোনা যাচ্ছে এই মাসেই আসবে। সেক্ষেত্রে এটা কত দামে লঞ্চ হতে পারে? আমার ধারণা এটা বাংলাদেশে 16 থেকে 18,000 টাকার মধ্যে লঞ্চ হবে। দেখা যাক আমার ধারণা মেলে কিনা, আদৌ ফোনটা বাংলাদেশে আসে কিনা সেটাও দেখার অপেক্ষা থাকবে। যাই হোক না কেন, এই ফোনটার ব্যাক সাইডে আমরা 4টে ক্যামেরা পাচ্ছি। ক্যামেরা হাউজিংটা জাস্ট রিয়েলমির মতোই দেখতে, এবং সেখানে 4টে ক্যামেরার জন্য কোনো বাম্প দেয়নি। এই জিনিসটা আমার ভালো লাগলো। রিয়েলমিকে নকল করুক কিন্তু ক্যামেরা বাম্প না দিক, সেটা তো ভালো। সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে, যেটা একটু স্লো লেগেছে, তবে হ্যাঁ ঠিক আছে, এই দামে এগুলো মানিয়ে নেওয়া স্বাভাবিক ব্যাপার, আমরা মানিয়ে নিতে রাজি আছি। তলায় টাইপ সি পোর্ট আছে, যেটা আরও একটা পজিটিভ দিক। 2021 সালে আর আমরা মাইক্রো এসপি দেখতে চাই না। তলায় একটা স্পিকার গ্রিল আছে, কিন্তু ওপরে যেটা আছে ওটা স্পিকার গ্রিল নয়, ওটা জাস্ট ফলস কয়েকটা গর্ত দিয়ে দেওয়া হয়েছে, যেখান থেকে হয়তো এয়ার ফ্লোটা ঠিকঠাক হওয়ার জন্য শাওমি এটা করেছে বা ডিজাইনের জন্য করেছে। এটা স্টুডিও স্পিকার আছে অবশ্যই ফোনটায়, কিন্তু যে সেকেন্ড স্পিকারটা সেটা আছে ইয়ারপিসের কাছে। ইয়ারপিসের মধ্যে দিয়ে এই সেকেন্ড স্পিকারের সাউন্ডটা বেরোয়। সেক্ষেত্রে ওপরে যারা বলছেন যে স্পিকার আছে, সেটা ভুল ধারণা। তবে হ্যাঁ, ওপরে আইআর ব্লাস্টার আছে, 3.5mm জ্যাকের জন্য একটা পোর্ট আছে, একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে। অর্থাৎ ফোনটাতে যা কিছু দেওয়া সম্ভব এইসব ব্যাপারে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। আইআর ব্লাস্টার ব্যাপারটা শাওমিকে সবসময় অন্যদের থেকে আলাদা করে দেয়, এক্সক্লুসিভ করে দেয়। অর্থাৎ ফোনটাকে আপনি রিমোট কন্ট্রোল হিসাবে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন বা এয়ার কন্ডিশন সব কিছু রিমোট হিসাবে ব্যবহার করতে পারবেন। এই জিনিসটা ভীষণই সুবিধাজনক আমার অন্তত লাগে। এই ফোনটা 183 গ্রাম ওজন, হাতে ধরতে খুব একটা অসুবিধা হচ্ছে না, ঠিকঠাক আছে এইসব ব্যাপারে। এবং এর ডিসপ্লেটা হচ্ছে 6.53 ইঞ্চি, একটা ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল, যেখানে চিনটা একটু সামান্য বেশি মনে হয়েছে। তবে হ্যাঁ, এই দামে এই চিন, এই বেজলস আমরা মেনে নিতে রাজি আছি। ওপরে একটা নচ আছে, ওয়াটার ড্রপ নচ, যেটা স্বাভাবিক, এই দামে ঠিকঠাক। ডিসপ্লের পিক ব্রাইটনেস 400 নিটস। ডিসপ্লেটা এমনিতে খুবই ভালো, কোনো রকম কালার শিফটিং ইস্যু নেই, কোনো রকম সমস্যা নেই। ডিসপ্লেটা আমার সত্যি খুবই ভালো লেগেছে। Redmi 9 প্রাইম বা Redmi 9 তার ডিসপ্লেও খুব ভালো ছিল, ফুল এইচডি প্লাস ছিল, এবং এখানেও সেটা দেওয়া হয়েছে। তবে 400 নিটস এই ব্যাপারটা সামান্য একটু দুঃখ দিচ্ছে, কারণ এটা এমনিতে দেখতে কোনো অসুবিধা নেই, তবে ডাইরেক্ট সানলাইটে সামান্য ব্রাইটনেসের একটু অভাব মনে হচ্ছে। আর একটু বেটার হলে ভালো হতো অবশ্যই। কিন্তু এই ফোনটার নামে Redmi 9-এর সাথে একটা পাওয়ার যোগ হয়ে গেল কেন? এই যে বক্সের মধ্যে বড় বড় করে লেখা পাওয়ার, তার কারণ এটা এই ফোনটাতে হাইলাইট করা হয়েছে এর ব্যাটারির দিকটা। এখানে 6000 mAh ব্যাটারি দিয়েছে, কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই যে এই বক্সে যে চার্জারটা আছে, সেই চার্জারটা 2 ঘন্টা 41 মিনিটে
পুরোপুরি চার্জ দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি এটা পরীক্ষা করে এক্স্যাক্ট টাইম বলছি, 2 ঘন্টা 41 মিনিট লেগেছে 0 থেকে 100% চার্জ করতে। এবং এটা যখন ব্যাটারি ড্রেন হচ্ছে সেখানে গিয়ে আমার মনে হয়েছে এটা পাওয়ার নামটাকে ঠিক ডিজার্ভ করে না। এখানে আমি 7 ঘন্টা ইউটিউব চালিয়েছি, 1 ঘন্টা টানা ক্যামেরা চালিয়েছি, 1 ঘন্টা সিওডি গেম প্লে করেছি, 9 ঘন্টা টোটাল এখানে স্ক্রিন অন টাইম পেয়েছি, যেটা আমি বলবো ডিসেন্ট অ্যাভারেজ। এর জন্য পাওয়ার বলার কোনো যুক্তি নেই। এই ফোনটাতে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ তো হেসে খেলে দিয়ে দেবে, কিন্তু 2 দিন ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে না। তো এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ আমি বলবো যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে খারাপ, যদিও চার্জ ঠিকঠাক হচ্ছে। এবার আমরা যদি একটু ভিতর দিকে যাই তাহলে এখানে দেখবো যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 প্রসেসর আছে, যে প্রসেসরটা ঠিকঠাক, একদম কম দামের ফোনের জন্য এটা ঠিকঠাক প্রসেসর। কিন্তু ইউআই আপনি যখন ইউজ করতে যাবেন তখন আপনার মনে হবে যে এই প্রসেসরটা একদমই ভালো না। ইউআইতে বারবার আপনারা ল্যাগ অনুভব করবেন, বারবার আপনি দেখতে পাবেন অ্যাপ ওপেনিংয়ের ক্ষেত্রে ডিলে হচ্ছে, এবং এখানে ভর্তি করে প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন দেওয়া আছে, প্রচুর অ্যাপ্লিকেশন, 50-60খানা বোধহয় অ্যাপ্লিকেশন এতে ইনস্টল করা আছে। পোকো লঞ্চারের উপর এসছে এটা, বহু গুগলের অ্যাপ্লিকেশন ডাইরেক্ট এখানে বসানো হয়েছে, ডায়ালার থেকে আরম্ভ করে মেসেজিং অ্যাপ্লিকেশন। কিন্তু এখানে ইউআইটা এতটা স্লো হবে কেন? এমআই ইউআই 12 নিয়ে অনেক কমপ্লেন এসছে, অনেক কমপ্লেন আসছে, মানুষের অনেক সমস্যা হচ্ছে আমরা জানি, কিন্তু এই ফোনটা একটা নতুন ফোন, এই ফোনটাতে এরকম সমস্যা আমি কিন্তু এক্সপেক্ট করিনি। মোট কথা এর ইউআইটা একেবারেই হতাশ করেছে, কিন্তু গেম প্লের ক্ষেত্রে আশ্চর্যজনকভাবে এই ফোনটা কিন্তু অতটাও হতাশ করেনি। এখানে সিওটি বা অ্যাসফল্ট 8 গেম প্লে করতে গিয়ে আমি দেখেছি যে ঠিকঠাক চলেছে, এই বাজেটে যতটা আমরা এক্সপেক্ট করতে পারি ততটাই ভালো চলেছে, সেক্ষেত্রে গেম প্লে নিয়ে কোনো কমপ্লেন নেই। তবে কমপ্লেন আছে এর ক্যামেরা নিয়ে। ব্যাক সাইডে আছে 48+8+2+2 মেগাপিক্সেল ক্যামেরা, যার মধ্যে 48 মেগাপিক্সেল ক্যামেরাটা এমনিতে যখন আলো বেশি থাকছে ঠিকঠাক কাজ করছে, কিন্তু লো লাইটে স্ট্রাগল করছে। 8 মেগাপিক্সেলের যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা আছে সেটাও তুলনামূলক ভালো বলবো, কিন্তু সেটাও লো লাইটে স্ট্রাগল করছে। আর বাকি দুটো 2 মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে আলোচনার কিছু নেই। ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার, যেটার ক্ষেত্রে আমার মনে হয়েছে যে সেটার পারফরমেন্স বিলো অ্যাভারেজ। যখন বিভিন্ন রকমভাবে আমরা সেলফি তুলছি এক এক সময় গায়ের রং, স্কিন কালার এক এক রকম দেখাচ্ছে, ধারাবাহিকতা নেই। তবে হ্যাঁ, সামনে পিছনে দুদিকেই ডাইনামিক রেঞ্জটা ভালোভাবে ম্যানেজ করেছে, কিন্তু কালার অ্যাকুরেসির ক্ষেত্রে এটা বারবার ফেল করেছে, এবং ডিটেলসের অভাব। সেলফির ক্ষেত্রেও যখনই একটু আলো কম হয়ে যাচ্ছে রীতিমতো স্কিন সফট হয়ে যাচ্ছে, পিকচার কোয়ালিটি সফট হয়ে যাচ্ছে। শাওমির ফোন পাওয়ার নাম দিয়েছে, পাওয়ারের দিকে জোর দিতে গিয়ে ক্যামেরার দিকটা এতটা দুর্বল করে দেওয়া এটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। শেষ অবধি আমরা যদি একটা কনক্লুশনে পৌঁছতে যাই তাহলে আমি বলবো যে এই দামে নার্জো 20 ফোনটা আছে অলরেডি এবং বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে। সেক্ষেত্রে নার্জো 20তে কিন্তু ফুল এইচডি প্লাস ডিসপ্লে নেই। আপনি যদি ডিসপ্লের জন্য ভাবেন তাহলে অবশ্যই রেডমি 9 পাওয়ার আপনি নিতে পারেন, তবে রেডমি 9 প্রাইম বা রেডমি 9 এই ফোনটাও অনায়াসে নিতে পারেন, সেক্ষেত্রে খুব একটা হতাশ কিছু হবেন না। আর যদি ডিসপ্লের ব্যাপারটা আমরা সরিয়ে রাখি তাহলে কিন্তু নার্জো 20 ফোন এই ফোনটার থেকে অবশ্যই এগিয়ে যায়, অনেক বেটার ফোন হয়। রেডমি 9 পাওয়ারের থেকে নার্জো 20 তাই আমার ভোটে জিতে যাবে। আপনার ভোটে কে যেতে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার মতে এই ফোনটাকে এড়িয়ে যাওয়াই ভালো, কারণ এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স বিলো অ্যাভারেজ, এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ ঠিকঠাক, এই ফোনটাতে প্রচুর বিজ্ঞাপন আছে, এই ফোনটার ইউজার ইন্টারফেস খুবই খারাপ। তো সেক্ষেত্রে কেন এই দামে এই ফোনটা নেবেন যেখানে আরও বিকল্প রয়েছে? রেডমির ফোন নিতে চাইলেই রেডমির তরফ থেকেও আরও বিকল্প রয়েছে, সেক্ষেত্রে আমার মতে সেদিকে যাওয়াই ভালো। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিও কেমন লাগলো লাইক করে জানাবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।